আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। একটু বাইরে বের হয়েছি, আসলে বাইরে প্রচুর বাতাস আর প্রচুর ঠান্ডা, প্রচুর বাতাস। ওই বাতাসে বাইরে বের হয়ে কোথাও বসে বা এমনি হাঁটাচলা করে কথা বলাটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। একটু বাইরে বের হলাম একটু কাজে, ভাবছি গাড়িতে বসেই আর কি কথাবার্তা বলি, সুবিধা হয় আর কি, কথা শুনতেও ভালো হয় আর ঠান্ডাও কম লাগবে। প্রচুর ঠান্ডা বাইরে, মূলত রোদ, খুব ভালো রোদ আছে, কিন্তু তারপরেও খুবই ঠান্ডা লাগছে, কারণ বাতাসের কারণে প্রচুর বাতাস হইতেছে। আর উইন্টারে একটা সমস্যা, শীত তো থাকেই, সাথে আপনার প্রচুর বাতাস হয়, খুবই বেশি বাতাস হয়। বাতাসের কারণে আসলে কোথাও বাইরে মানুষজন কোথাও দেখা যায় না হাঁটাচলা করতে। আমি একটু বাইরে বের হয়েছিলাম, তো আর থাকা সম্ভব হয়নি, এই জন্য আবার গাড়ি নিয়ে বের হলাম। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে দেখেন ভাই, আমি আসলে প্রফেশনাল ভিডিও ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েটর এসব কিছু না। আমি জাস্ট গত কয়েক মাসের মধ্যে যেই নিউজিল্যান্ড আসা নিয়ে আমাদের বাঙালি ভাইদের যেই মানে অনেক দুঃখ দুর্দশাও আমি শুনছি, এবং তারা যেভাবে বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছে, ঠিক এই দিকটা চিন্তা করে আর কি আমি জাস্ট ভিডিও করে মানুষকে কিছুটা সতর্ক করার চেষ্টা করছি, এই আর কি। আমি আসলে ভিডিও ভাইরাল হবে বা আরও যেগুলো থাকে এর সাথে সংশ্লিষ্ট, তো এই সমস্ত কোনো কিছুর ইন্টেনশন ভাই আমার নাই, অতটা সময়ও নাই। হ্যাঁ, আমি ঘুরতে পছন্দ করি, খুব বেশি ঘোরাঘুরি করি এবং সেগুলো ভিডিও করি, এগুলো আমি আমার ফ্রেন্ড সার্কেল এমনি সবার সাথে অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করি, এই আর কি। এছাড়া আহামরি কিছু নাই। তো অনেকে আসলে ব্যক্তিগতভাবে যোগাযোগের কথা বলেন, নাম্বার চান বা কথা বলতে চান। আসলে ওইভাবে কথা বলে তো আসলে দেখেন কয়জনের সঙ্গে কথা বলা যায়। এমনিতেও বাংলাদেশের সময়ের সাথে একটা বিশাল ব্যবধান আমাদের এখানকার, নিউজিল্যান্ডের এখন 6 ঘন্টা, আবার সামার আসলে 7 ঘন্টা হয়ে যাবে। তো 6-7 ঘন্টা ডিফারেন্সের মধ্যে আসলে ব্যবধানে কারোর সাথে যোগাযোগ করা অতটা সহজ হয় না। এমনি ফ্যামিলি আছে, সবার সাথে কথা বলতে হয় যতটুকু সময় পাই ডিউটির শেষে। আমি যখন কাজে ব্যস্ত থাকি তখন তো আর কথা বলা সম্ভব না। কাজ শেষ করে যখন বাসায় আসি তখন আবার নিজের কিছু ব্যস্ততা থাকে বাসার, এইগুলা সেরে আবার বাসায় ফোন দিয়ে কথা বলতে বলতে ধরেন যে সময় শেষ হয়ে যায়, ঘুমাতে হয়, এই আর কি। তো তার মধ্যেও আমি চেষ্টা করি, আর এখন কিছুদিন করছি, যাতে আসলে যদি কারোর কোনো খারাপ কিছু থেকে পরিত্রাণ পায় আর কি, এই জন্য ব্যাপারটা হয়েছে এমন। তো আমি এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, বেশ কিছু ভাই বলতেছিল যে ভাই ভিসা হওয়ার আগে ইন্টারভিউ কোথায় দিতে হয়, বা ভিসা হওয়ার পরেও ইন্টারভিউ দিতে হয় কিনা, বা ইমিগ্রেশনই বা কি প্রশ্ন করে, এই সমস্ত কিছু। তো আমি জাস্ট খুব শর্টকাটে কয়েকটা আনসার দেবো ওনাদের জন্য। ওনারা আমার কাছে আর কি নাম্বার চাইছে, যোগাযোগ করতে চাচ্ছে, তো আমি ভিডিও আকারেই দিই, সবার জন্য সুবিধা হবে। তো প্রথম কথা হচ্ছে যেটা, আপনাকে যখন জব অফার দেওয়া হবে, আপনার সাথে তো ইন্টারভিউ ছাড়া তো আপনাকে জব অফার দিবে না। আপনি যখন ইন্টারভিউ দিবেন, ইন্টারভিউ দিয়ে আপনার কোম্পানির সাথে বা আপনার বসের সাথে সরাসরি কথা বলে যোগাযোগ করে সব কিছু ফাইনাল হলেই আপনি তখন জব অফার লেটার পাবেন। এটা তো গেল এক প্রকার। আর গত এপ্রিল থেকে কিছু রুলস হয়েছে, যেটা হচ্ছে আপনার এখন ন্যূনতম একটা ইংলিশের রিকোয়ারমেন্ট দিছে। আগে তো এগুলো ছিল না, আমরা যখন আসছি বা অনেকে যারা প্রথম থেকে আসছে, বিশেষ করে AEWV বা অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা, যেটা 3 বছর বা 5 বছরের জন্য, এই ভিসাতে আসলে কারোর ইংরেজির জন্য আলাদা করে কোনো আইএলটিএস এর কোনো রিকোয়ারমেন্ট ছিল না তখন। এখন হয়েছে কিছুটা, যেমন আমি গত ভিডিওতে বলছিলাম যে কিছু লো স্কিল্ড ওয়ার্কার ভিসা আছে, লো স্কিল্ড কাজের জন্য। লো স্কিল্ড যারা আসবেন তাদের অবশ্যই ইংলিশের জন্য মোটামুটি একটা ভালো আকারের রিকোয়ারমেন্ট আছে, সেটা আইএলটিএস দিয়ে হোক বা আপনাকে ইমিগ্রেশন যে সমস্ত প্রশ্ন করবে এগুলোর অ্যান্সার আপনাকে অবশ্যই করতে হবে।
আর এগুলো ছাড়াও যারা স্কিল ভিসাতে আসেন বা আসবেন AWV-তে, তারা কোম্পানির সাথে তো কথা বলবেনই, ইন্টারভিউ দিবেন, কোম্পানির সাথে কথা বলে ইন্টারভিউ দিয়ে সিলেকশন হলে অফার লেটারের সময় তো একটা ইন্টারভিউ গেল, আর সমস্ত কিছু শেষ হওয়ার পরে ভিসা হয়ে যাওয়ার পরে ইমিগ্রেশনে আসলে ইমিগ্রেশনে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে। আমাদের বেলায় জিজ্ঞেস করছিল যে আসলে আমরা কতদিনের ভিসাতে আসছি, কি কোম্পানিতে আসছি, কি কাজে আসছি, সবার আগে এটা জিজ্ঞেস করছিল কি কাজে আসছি, আর এই কাজ আমরা আগে কোথায় করেছি বা করছি কিনা, এই জাতীয় কিছু, কতদিন করছি, এই সব কিছু জিজ্ঞেস করছে। আর নতুন যে রুলসগুলো হয়েছে এর মধ্যে এগুলো আসলে খুব ভালো মতোই জিজ্ঞেস করবে। এটা ইমিগ্রেশন ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন যে ওখানে বলা আছে যে আসলে ইমিগ্রেশন যথেষ্ট প্রুফ চাইবে আপনার কাছে। সেটা ন্যূনতম ইংলিশের দক্ষতা থাকতে হবে, আপনাকে কথা ইংলিশে বলতে বা বুঝতে জানতে হবে, পারতে হবে। আর আপনি যে কাজের জন্য এখানে আসবেন সেই কাজের অবশ্যই কোনো না কোনো সার্টিফিকেট বা তাদের কাছে কোনো কিছু, আপনার কাছে কোনো প্রমাণপত্র থাকলে তাদেরকে অবশ্যই দেখাতে হবে। এটা তারা সেখানে রিকোয়ারমেন্টে খুব পরিষ্কারভাবে বলে দিছে। এই জন্য কোম্পানিগুলোও এখন আপনাকে নেয়ার আগে অবশ্যই তারা খুব ভালো মতো যাচাই বাছাই করেই আপনাকে নিবে, মানে জব অফার দেওয়ার আগে আপনার সাথে কথা বলে সমস্ত কিছু দেখে শুনেই নিবে। সো এখানে আলাদা কোনো কি বলে কোনো কিছু মিস্টেক হওয়ার কোনো আসলে ইয়ে নাই, ওয়ে আমি দেখি না আপাতত। তো এটাই হচ্ছে মূল ব্যাপার। আর কিছু ভাই জিজ্ঞেস করছেন যে ভাই ভিসা হলে এম্বাসি ফেস করতে হয় কিনা। মূলত এম্বাসি ফেস করতে তো অবশ্যই হয়, এম্বাসি ফেস না করলে তো, একটা দেশে যাবেন অন্য একটা দেশে, আপনাকে এম্বাসি ফেস না করলে তো আসলে ভিসা কিভাবে দেবে। তো এখানে আর একটা কথা আছে, সেটা হচ্ছে নিউজিল্যান্ডে যারাই আসছে মূলত আমরা ভিসা প্রসেসিং এর জন্য একটা ইমিগ্রেশন লয়ার হায়ার করি, লয়ারের মাধ্যমে সমস্ত কিছু করি। সেক্ষেত্রে আমাদেরকে সশরীরে এম্বাসিতে যাইতে হয় না বা ফেস করতে হয় না এম্বাসিতে কোনো কিছু। জাস্ট আমরা পাসপোর্টের কপি, ভিসার কপি দিয়ে, পাসপোর্টের কপি আর যাবতীয় ডকুমেন্টস সবকিছু দিয়ে লয়ারের কাছে দিয়ে দেওয়া হয়েছে। সে ওনার মতো করে যেভাবে করা দরকার সেভাবে করছে এবং তারপরে ভিসা হয়ে সরাসরি চলে আসছে। আমাদের ইমেইলে সরাসরি ভিসা আসছে, ভিসার জন্য কোথাও যেতে হয়নি। আর এভাবেই হয়ে আসছে মূলত যারা মূলত ওয়ার্ক ভিসাতে আসে আর কি, AWV অ্যাক্রেডিটেড এমপ্লয় ওয়ার্ক ভিসাতে। এটা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কিছুটা আলাদা হয়তো হইতে পারে, অন্যান্য ভিসার ক্ষেত্রে হইতে পারে। আমরা যে ভিসাতে আসছি বা নর্মালি লোকজন যে ভিসাগুলোতে আসে সেই ভিসার কথাটাই আমি বলছি। তো সেক্ষেত্রে আপনার তো এম্বাসি নিজে সশরীরে ফেস করার কোনো অপশন নাই বা লাগছেও না, আর দরকারও পড়ে না যদি ইমিগ্রেশন লয়ার দ্বারা করেন। আর যদি নিজে ব্যক্তিগতভাবে করে থাকেন তাহলে হয়তো অবশ্যই ব্যক্তিগতভাবে করলে আপনাকে এম্বাসি ফেস করতে হবে। আর বাংলাদেশে নিউজিল্যান্ডের কোনো এম্বাসি নাই, দিল্লিতে আছে, ইন্ডিয়াতে, সেখানে যাওয়া লাগতে পারে। আর আমার মতে এমন একটা দেশে আসার জন্য সমস্ত কিছু নিজে না করে, আমার ব্যক্তিগত অপিনিয়ন আর কি, এটা যার যেটা ইচ্ছা। তো এই দেশের একজন লয়ার, অবশ্যই ইমিগ্রেশন লয়ার, সে সমস্ত কিছু ভালো বুঝবে বা জানবে, তার দ্বারা করাই আমার মনে হয় বেটার। আর নিজে করলে কোনো কিছু একটা ভুল ভ্রান্তি হলে হঠাৎ করে সব দেশে যে কোনো একটা ভুল ডকুমেন্টসের কারণে সমস্ত কিছুই ভেস্তে যাইতে পারে, রিজেক্ট হইতে পারে, এই যাবতীয় কিছু আর কি। তো যদি নিজে করেন অবশ্যই আপনাকে এম্বাসি ফেস করতে হবে। আর যদি নিজে না করে লয়ার দিয়ে করেন সেক্ষেত্রে লয়ারই সমস্ত কিছু করবে। আর নিউজিল্যান্ডের ভিসা ফি হচ্ছে আপনার $750 ছিল, এখন হয়তো একটু বাড়ছে কিনা আমি সঠিক বলতে পারছি না। আর লয়ারের ফি যে যেমন লয়ার পায় বা যে যেমন লয়ার ম্যানেজ করতে পারে, ঠিক করতে পারে, যে দেশের যেমন লয়ার। বাঙালি লয়ারও আছে নিউজিল্যান্ডে অনেক, আবার কিউই লয়ার আছে নিউজিল্যান্ডের লোকাল লয়ার যারা। তো এই হচ্ছে এই দুই ভাবে হচ্ছে আপনার ভিসার জন্য কাজ হয়ে থাকে। এই হচ্ছে অবস্থা। তো আরো যদি কিছু জানার থাকে, যে সকল ভাইরা আসলে সরাসরি যোগাযোগ করতে চান, আমি আসলে পার্সোনালি খুবই দুঃখিত, আপনাদের সাথে সরাসরি সবার সাথে কথা বলাটা আসলে সম্ভব হয় না ভাই। তো আপনারা কমেন্টস করবেন, আমি সবসময় চেষ্টা করব, আমি যতটুকু সময় পাই আমি সেই সময়
সময়টার মধ্যে ইনশাল্লাহ আমি কমেন্টসগুলো দেখি, আমি প্রতিনিয়ত কমেন্টস দেখি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। অবশ্যই অবশ্যই আপনাদের আমি কমেন্টসের রিপ্লাই দিব। আপনারা ওইখানে আমাকে কমেন্টস করবেন যে কোনো বিষয়, একবার না বারবার জিজ্ঞেস করেন, কোনো সমস্যা নাই, ওইখানে জিজ্ঞেস করেন, আমি দেখে ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আরও একটা কথা বারবারই বলছি ভাই, আসলে আমার প্রফেশনাল কোনো পারপাজে ভিডিও করা না। সো ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেগুলো আসলে নর্মালি নেবেন। আর কোয়ালিটি বা সাউন্ড এই জাতীয় অনেক সমস্যা থাকতেই পারে, যেহেতু আমি কোনো কিছু ইউজ করি না, এই জন্য আর কি। তো আশা করি সবাই ভালো থাকবেন, সাবধান থাকবেন। আর নিউজিল্যান্ডে আসার জন্য নিজেকে প্রস্তুত করেন ভাই। হুটহাট করে শর্টকাট কোনো রাস্তা ধরা দরকার নাই। শর্টকাট কোনো কিছুই ভালো হয় না। আপনি ভালো একটা দেশে আসবেন সেটেলমেন্টের জন্য, এখানে এসে তো 2 বছর 3 বছর পরে তো আর বাড়িতে আবার দেশে চলে যাবেন না। সো যেখানে একটা লম্বা সময় লাইফ ইন ফিউচার আপনি এখানে সেটেল করবেন, একটু লম্বা সময় নেন, সময় দিয়ে নিজেকে প্রস্তুত করেন, প্রস্তুত করে একটা তারপরে ভালো ওয়েতে চলে আসেন। ইনশাল্লাহ আশা করি ভালো কিছুই হবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।